হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুললেন মমতা এবং সর্বশেষ জানাবো হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা কি পারবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুললেন মমতা। ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম না নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, তবে এখন আসতে না পারলেও ভারত সরকার আমাদের কয়েকজন অতিথিকে এখানে রেখে দিয়েছে। আমি কি না বলেছি, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কারণও থাকতে পারে। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে, কই আমরা তো কখনো বলি না। তবে আপনারা কেন বলবেন যে বাংলায় কথা বলে বাংলাদেশি হয়ে গেল? বাংলাদেশে যারা আগে জন্মেছিল তারা অবিভক্ত ভারতে ছিল, এটা ভালো করে বুঝতে হবে। তাদের কথা বলার সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, কিন্তু তাই বলে তারা বাংলাদেশি নয়, বরং তারা খুব বেশি করে ভারতীয় নাগরিক। গতকাল কলকাতার কাছে নিউ টাউনে একটি সরকারি অনুষ্ঠানে এসব কথা বলেন মমতা। দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়েও ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রশ্ন, বাংলা ভাষায় কথা বললেই হয় বাংলাদেশি, না হয় রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। কিন্তু রোহিঙ্গারা কোথা থেকে এলো? রোহিঙ্গারা তো মিয়ানমারের বাসিন্দা, ওরা কোথা থেকে বাংলা ভাষা জানলো? যারা এই অভিযোগ তুলছেন তারা কি একবারও বুঝবেন না? তাছাড়া বাংলাদেশের সঙ্গে শেষ চ্যাপ্টার গত 1971 সালের মার্চ মাস, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, সেই সময় সবকিছু হারিয়ে সমস্ত উদ্বাস্তু আমাদের ভারতে এসেছিলেন। তারা সবাই ভারতীয় নাগরিক, কিন্তু এখন আসতে পারে না। হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা কি পারবে? ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সবারই দৃষ্টি ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে। সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেবে, দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের কাজও করে যাবে। দেখা যায় সরকার নির্বাচন করার দিকে মনোযোগী না হয়ে কেবল সংস্কারের দিকেই বেশি মনোযোগী হয়েছে। নির্বাচনকে অল্প সংস্কার বেশি সংস্কারের ঘেরাটোপে ফেলে দেয়া হয়। এর সাথে যুক্ত হয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও নবগঠিত এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। তারা নির্বাচনকে পেছনে ফেলে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া শুরু করে। এমনও বলতে থাকে, যতদিন সংস্কার শেষ না হবে ততদিন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। 5 আগস্ট হাসিনার পতনের পরপরই 8 আগস্ট বিএনপি বিশাল সমাবেশ করে দ্রুত নির্বাচনের দাবি করেছিল। পরবর্তীতে দলটি নমনীয় হয়ে সেই দাবি থেকে সরে এসে সংস্কারের সহযোগিতার পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচনের কথা বলে আসছে। তবে সরকারের আচরণে প্রতীয়মান হয় সে বিএনপির দাবি পাশ কাটিয়ে উল্লেখিত রাজনৈতিক দলগুলোর দাবি প্রাধান্য দিচ্ছে। এর কারণ ইতোমধ্যে মানুষ জেনেছে, সরকারের মধ্যে ক্ষমতা উপভোগকারী একটি অংশ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, অন্যদিকে ক্ষমতার অংশীদার হয়ে থাকতে চায় জামায়াত ইসলামী ও এনসিপি। এনসিপিকে ইতোমধ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত কিংস পার্টি হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। এ নিয়ে তর্ক বিতর্ক হলেও এনসিপিকে যে সরকার গুরুত্ব দেয় এবং তার কথা শুনে তা দেখা গেছে। অন্যদিকে গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত ইসলামী কৌশলে প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে তার লোকজন বসিয়ে আধিপত্য বিস্তার করেছে। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর জামায়াত এত ক্ষমতা কখনো উপভোগ করেনি। তার আচার আচরণ ও কথাবার্তায়ও সরকারি দলের মতো পরিলক্ষিত হচ্ছে। জামায়াত ও এনসিপির নেতাদের ধমকের সুরে কথা বলতে দেখা যায়, ফলে পরোক্ষভাবে এনসিপি ও জামায়াত ইসলামীকে সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সঙ্গত কারণে ক্ষমতা উপভোগকারী এই দুই দল যতদিন পারা যায় ততদিন এভাবেই থাকতে চায়। নির্বাচন নিয়ে তাদের তাড়া নেই। নির্বাচন হলে তাদের এই ক্ষমতা আর থাকবে না জেনেই তারা নির্বাচন বিলম্ব হোক এটা চায়। নির্বাচন নিয়ে ধূম্রজালের মতো গত 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার এক ধরনের ঐকমত্য হয়। নির্বাচনের অনিশ্চয়তা কেটে যায় এবং দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। সবাই নির্বাচনমুখী হয়ে ওঠে। তবে এই বৈঠক ক্ষমতা উপভোগকারী দল, যারা নানা উসিলায় নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা ভালোভাবে নেয়নি। তারা গোস্বা করে বসে, নানাভাবে সমালোচনা করে। সরকারের মধ্যেও সংস্কার গতিশীল করার তোড়জোড় শুরু হয়। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন বৈঠক শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে। এর মধ্যে নানা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা ঘটার শুরু হয়।
মব ত্রাসের মতো কিছু ঘটনা ঘটে। সংস্কার কার্যক্রমের বৈঠকেও দ্বিমত দেখা দেয়। জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং পিআর পদ্ধতি দাবি করে বসে। বিএনপি এই পদ্ধতি আমাদের দেশের জন্য উপযুক্ত নয় বলে তাতে রাজি হয়নি। এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। সরকারও সংস্কারের ম্যারাথন বৈঠক চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে নানা ভীতি সঞ্চারকারী ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগ তুলে এক পরিবারের মা, মেয়ে এবং ছেলেকে মব সৃষ্টি করে গণপিটুনিতে হত্যা, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের মধ্যে বচসাল, লালমনিরহাটের থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়া, খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রক কেটে হত্যা এবং সর্বশেষ মিডফোর্টে লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। একদিকে সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নির্বাচনে প্রস্তুতি শুরু করা, আরেকদিকে উল্লেখিত ঘটনা নিয়ে রাজনৈতিক দোষারোপ দেশের স্থিতিশীলতা এবং নির্বাচনী পরিবেশকে অনুপযুক্ত করে তোলার এক ধরনের ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে যাতে নির্বাচনী পরিবেশ নেই, এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়। এর মধ্যে এক ঢিলে দুই পাখি মারার বিষয় রয়েছে। লক্ষ্য দ্রুত নির্বাচন চাওয়া, বিএনপিকে ঘায়েল করা এবং নির্বাচন পিছিয়ে দেয়া। বিভিন্ন অপকর্মে বিএনপির কিছু দুর্বৃত্ত শ্রেণীর নেতাকর্মীর সংশ্লিষ্টতা পুঁজি করে দলটির বদনাম এবং এখনই এমন, ক্ষমতায় গেলে কি করবে এমন ন্যারেটিভ জোরে সোরে প্রচার করা শুরু হয়েছে। দুর্বৃত্ত শ্রেণীর নেতাকর্মীদের কারণে যে বিএনপির বদনাম হচ্ছে এতে সন্দেহ নেই। আবার বিএনপিও যে চুপ করে বসে আছে তাও নয়। যখনই দলের যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই পর্যন্ত প্রায় ৪,৫০০ নেতাকর্মীকে অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও যে করবে তা নিশ্চিত করে বলা যায়, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে। অতীতে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এত নেতাকর্মী বহিষ্কারের নজির নেই। বাস্তবতা হচ্ছে বিএনপি তার যত নেতাকর্মী বহিষ্কার করেছে, এখন অনেক রাজনৈতিক দল যারা খুব দাপটে দেখাচ্ছে, বড় বড় কথা বলছে, তাদেরও এত নেতাকর্মী নেই। যদি জামায়াত ইসলামী এবং এনসিপির এত নেতা আজীবনের জন্য বহিষ্কার করা হয় তাহলে দল দুটির চেহারা কি হবে তা বলা বাহুল্য। বিএনপি হাজার হাজার নেতাকর্মী বহিষ্কারে দ্বিধা করেনি। দলটি যে নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে না বরং কৃত অপরাধের শাস্তি দিচ্ছে তা প্রমাণ করছে। দলটির এই কঠোর অবস্থানের মধ্যেও দুর্বৃত্ত শ্রেণীর কিছু নেতাকর্মী বেপরোয়া আচরণ করছে। বিএনপি শুধু বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বহিষ্কৃতদের বিরুদ্ধে মামলাও করেছে। সরকারকেও অনুরোধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। বিস্ময়ের ব্যাপার, আজ পর্যন্ত সরকার বিএনপির এই অনুরোধে সাড়া দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখাতে পারেনি। এর অর্থ কি? কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? যেখানে বিএনপি অপরাধীকে চিহ্নিত করে দিচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের ধরছে না? এটা কি সরকারের ব্যর্থতা নয়? তাদের যদি সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হতো তাহলে কি পরবর্তীতে অপকর্মে জড়িতদের কাছে এই বার্তা যেত না, অপকর্মকারীরা যে দলের হোক ক্ষমা নেই? বাস্তবতা হচ্ছে সরকারের এই নির্লিপ্ততাই অপকর্মকারীদের আরও উৎসাহিত করছে। যদি সচেতন মহল এটা মনে করে সরকার তাদের না ধরে প্রশ্রয় দিয়ে অপকর্মকে উস্কে দিচ্ছে এবং কোনো রাজনৈতিক দল ও মহল যারা একটা অস্থিতিশীল পরিস্থিতির উসিলায় নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং সরকার তাদের সেই এজেন্ডার প্রতি সায় দিচ্ছে, তাহলে তা অযৌক্তিক মনে হবে না। বহিষ্কৃতদের রাগ ক্ষোভ থেকে আরও বেপরোয়া হয়ে ওঠা অস্বাভাবিক নয়। তাদের এই ক্ষোভকে উস্কে দিয়ে এবং তাদের ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। আমাদের দেশের মতো দেশগুলোতে গণমুখী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী তৃণমূল পর্যন্ত বিস্তৃত থাকে। বিএনপিও তেমন একটি দল। এটি নির্দিষ্ট কর্মী নির্ভর দল নয়, এর সাথে অসংখ্য সমর্থকও জড়িয়ে রয়েছে। যদি দলটির ভোটের হার 40% ধরা হয় তাহলে তার নেতাকর্মী ও সমর্থক প্রায় 7 কোটির ওপরে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।